সেটা আমি এখন ঘড়িতে সময় সকাল 10টা মতো। ভীষণ পরিমাণে স্নোফল হচ্ছে এখানে, আর বাতাসের আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই জিম, বসার জায়গা, রেস্টুরেন্ট সব কিছুই আছে। তো মাঝে মধ্যে নিচে চলে আসি, আর নিচে এসে বসলে বেশ ভালো লাগে। আজকেও সেরমই একটা দিন। তবে আজকে এসে দেখি এখানে তো প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। যদিও ছাদে ওপর থেকে দেখে আমি বুঝতে পারছিলামই স্নোফল হচ্ছে, তবে নিচে এসে দেখে তা আরও বেশি ভালো করে বুঝতে পারলাম। জানলা থেকে দেখতে যতটা সুন্দর লাগে, কাছে এসে ফিল করে কিন্তু অতটাও ভালো লাগলো না, কারণ কষ্টটা অনেক বেশি। সেটা আমি নিচে নামলাম, আর নিচে এত সুন্দর স্নোফল হচ্ছে, তো ভাবলাম যে না নেমে আমি ঘরে কি করে বসে থাকতে পারি। ইটস রিয়েলি বিউটিফুল, রিয়েলি ইটস ওয়ান্ডার। পুরো স্নো স্টর্ম শুরু হয়ে গেছে মনে হচ্ছে, এত জোরে স্নো পড়ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো 1 হাঁটু বরফ হয়ে যাবে। হাত পা আমার সমস্ত কিছু জমে গেছে, আর ভিডিও করছি বলে এখন গ্লাভসও পরতে পারছি না। জাস্ট আধ ঘন্টা বরফ পড়ে কি অবস্থা হয়ে গেছে দেখেছেন? পুরো বেঞ্চের ওপরে বরফের মোটা লেয়ার পড়েছে, আর পুরো রাস্তা জুড়ে এখন অযোধ্যারায় বৃষ্টি হচ্ছে মনে হয়। এখানে বরফ পড়ারও অনেকগুলো ভাগ আছে দেখলাম। আমাদের ওইখানে যেমন বৃষ্টি পড়ার সময় টিপ টিপ বৃষ্টি, অঝোরে বৃষ্টি, বিভিন্ন রকমের বৃষ্টির ভাগ থাকে, ঠিক সেরকম বরফেরও ভাগ থাকে। ঘরের মধ্যে বসে গরম কফি খেতে খেতে এরম স্নোফল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে বাইরে এসে এটাকে একেবারেই উপলব্ধি করা যায় না। বাইরে এসে এর সাজাই অনেক বেশি হয়ে যায়। এখন জানেন তো ঘড়িতে সময় দুপুর 2টো মতো। বাইরেটা দেখে যদিও একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে আর একটু পরেই হয়তো সন্ধে নামবে। দূরের জিনিস তো ঠিক করে দেখাই যাচ্ছে না, আর এত পরিমাণে স্নোফল আমিও এখানে আগে কখনো দেখিনি। গাছের মধ্যেও বরফ জমা হয়ে গেছে একদম। গাছগুলো তো নড়ানো যাচ্ছে না, জানেন? দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। মানে গাছের প্রত্যেকটা পাতায় ছিঁড়ে বরফ এমন ভাবে জমে গেছে যে গাছগুলোকে জাস্ট আমি একটু নড়াতেও পারছি না। এই যে এগুলো এখানে হয় না। এখানে বরফে কি অবস্থা দেখেছেন? কোনটা রাস্তা কোনটা মাঠ কিছুই বোঝা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডার তো লাগছেই, তবে এই বরফের মধ্যে হাঁটতেও মন্দ লাগছে না। চল ঘরপালাই বাড়িতে দিই। গাছের পাতার উপরেও প্রচুর পরিমাণে স্নো জমা হয়েছে, তবে এই সবে ফ্রেশ স্নোগুলো পড়ছে বলে এতটা সুন্দর লাগছে। একটু যদি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলেই কিন্তু গাছের পাতার থেকে সব স্নোগুলো মাটিতে পড়ে যাবে। তবে এখন দেখতে জায়গাটাকে যেন অন্য রকমেরই সুন্দর লাগছে। এটাই যে আমার সেই চেনা জায়গা আমি বুঝতেই পারছি না। এর আগেও কিন্তু আপনারা আমাকে অনেকবার এখানে ভিডিও করতে দেখেছেন, হয়তো আপনাদের কাছেও জায়গাটা ভীষণ অচেনা লাগছে, কারণ আজকে যে এটার রূপ অন্য রকমের। চলুন 15 মিনিট মতো বাইরে ছিলাম, তার মধ্যেই যেন আমি জমে যাচ্ছি। আর নয়, এইবারে বাড়ি যাব, আর গিয়ে গরম গরম রান্না করতে হবে। আর এই সময় জানেন রান্না করতেও বেশ ভালো লাগে। এই ঠান্ডা থেকে গিয়ে উনুনের সামনে দাঁড়ালে যেন প্রাণ ফিরে পায়। এখন তো হাত পা সবই জমে যাচ্ছে মনে হয়। এই বরফে যদি একবার হাত দিয়েছি, হাত অনেকক্ষণ অবধি একই রকম জমে থাকে। আজকে ভাবছি নতুন রকমের একটা রান্না ট্রাই করি। এমনিতে তো আমরা পালং পনির সবাই খেয়েছি, তবে ডিম পালং হয়তো খুব একটা বেশি খাওয়া হয় না, আর আমিও এই প্রথমবারের জন্যই বানাচ্ছি। ট্রাই করে দেখি, যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো। এখানে তো ফ্রেশ পালং শাক পাওয়া যায় না, এরম প্লাস্টিকে করে বিক্রি হয়। এই পালং শাকগুলো ভালো হয়,
না হলে অনেক সময় যখন স্যাটারডে মার্কেটে যাই সেখানে মাঝে মধ্যে ফ্রেশ পেয়ে থাকি। তবে বেশিরভাগ সময় এই পালং শাকগুলোই নিয়ে আসা হয়। স্বাদ একই রকমেরই হয়, তবে ফ্রেশের মতো যতটা সুন্দর স্বাস্থ্যকর হবে হয়তো ততটা হয় না। তবে এখানকার মানুষজন আবার বলেন যে ফ্রেশ শাকসবজি যতটা হেলদি, এখানে নাকি ফ্রোজেনগুলো ততটাই হেলদি। এটা যদিও ফ্রোজেন না, আমি ফ্রোজেনের কথা বলছি। সেগুলো নাকি ওনারা একেবারে ফ্রিজ করেন, যার জন্যে এর পুষ্টিগুণ একই রকমভাবে বহাল থাকে। তবে আমার আবার সেটা বিশ্বাস হয় না। চলুন প্রথমেই একটু গরম জলে নুন দিয়ে পালং শাকটাকে ভাপিয়ে নেব, যাতে একটু নরম হয়ে যায়। ওইদিকে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছিলাম আর এইদিকে পালং শাকটা একটু একটু করে ফুটছে। পেঁয়াজ, রসুন, আদা এই তিনটে জিনিসের প্রতি আমার বেশ অ্যালার্জি আছে। এই তিনটে জিনিস ছাড়াতেই না আমার ভীষণ কষ্ট। আমাদের বাড়িতে যত ফার্নিচার আছে সব কিন্তু আমরা এখান থেকে কিনেছি। আমাদের এটা নন ফার্নিশড অ্যাপার্টমেন্ট ছিল, যার জন্য সব কিছু কিনতেই হয়েছিল। আর ওই যে দূরে শোকেসটা দেখলেন, ওটাও পছন্দ করেই কেনা। তবে ওটার যদি দুটো ঢাকনা থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। সেটা পাওয়া যায়নি বলে ওই একদিকটা দরজা দেওয়াই নিয়েছিলাম। দেখুন পালং শাকটা সুন্দর ফুটে এসেছে। আমি এদিকে ওভেনটা বন্ধ করে দিয়েছি আর ওই বাটিটার মধ্যে ঠান্ডা জল নিয়েছি। এরপর এই গরম গরম স্পিনাচগুলো একেবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, যাতে স্পিনাচের সবুজ কালারটা একদম ইনট্যাক্ট থাকে। একটা স্টেপ রান্নার কমপ্লিট হয়েছে। এরপর সেকেন্ড স্টেপ হলো কারি বানানো, যার জন্যে ফোড়ন দেওয়ার জন্য এখান থেকে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করলাম, আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল দিয়েও করতে পারেন। আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এর থেকে বেশি আর লাগবে না, তবে ডিমটা ভাজার জন্য আর একটু হয়তো দিতে হতে পারে। প্রথমে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু বাইরে ভীষণ পরিমাণে স্নোফল হচ্ছে, তার জন্যে ঠান্ডাও কিন্তু বেশ বেশি আছে। এখন টেম্পারেচার মোটামুটি -5 মতো। তাই দরজা জানলা খোলার তো কোনো অপশান নেই, তাই একটু এই সুগন্ধি মোমবাতিটাই জ্বেলে দিলাম, যাতে একটা সুন্দর গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে আর খাবারের গন্ধটা বেশিক্ষণ স্থায়ী না হয়। এই শীতকালের দিনগুলোতে এটা ভীষণ অসুবিধার। যেহেতু দরজা জানলা সব বন্ধ থাকে, তাই রান্না করার পরও বেশ অনেকক্ষণ অবধি রান্নার গন্ধ থেকে যায়। আমাদের যদিও খুব একটা প্রবলেম হয় না, তবে যদি ঘরে কোনো কাজ করানোর থাকে, হঠাৎ করে এখানকার কোনো মানুষজন ঘরে চলে আসে, তখন বেশ লজ্জা লাগে। হয়তো ওনাদের গন্ধটা যদি পছন্দ না হয়, তখন সেই ভেবে রান্না করার পরেই আমরা মোটামুটি হয় দরজাটা একটু খুলে দিই, না হলে আবার মোমবাতি জ্বালাই। আসলে আমাদের ফায়ার অ্যালার্মটা বেশ কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওনারা মাঝে মধ্যেই বলেন আসবেন। এরপরে এই সময় যদি হঠাৎ করে চলে আসেন তো নিজেদেরও খারাপ লাগবে। তার জন্য আমরা ঘরটর একটু গুছিয়ে রাখছি আজকাল। আর এরম গন্ধ-টন্ধ যুক্ত রান্না করলে তখন চেষ্টা করি দরজাটা খুলে দেওয়ার বা মোমবাতি জ্বালিয়ে দেওয়ার। আমরা যেহেতু ইন্ডিয়ান, তাই আমাদের রান্নাতে তেল মশলার ব্যবহার ভীষণ বেশি হয়। আর এনারা হয়তো সেটা বুঝতে পারবেন না। আর এনারা তো রান্না বান্না একদমই করেন না, হয় বেক করেন না হলে স্টিম করে নেন। খুব বেশি হলে এনারা সেদ্ধ খেতেই পছন্দ করেন। এরম পেঁয়াজ, রসুন, আদা সব গুঁড়ো মশলা দিয়ে রান্নার গন্ধে হয়তো এনারা অজ্ঞানী হয়ে যেতে পারেন। পালং শাকটা ভাপিয়ে নেওয়ার পরে ঠান্ডা জলে দিয়ে দেওয়ার জন্যে কালারটা দেখেছেন কত সুন্দর ডিপ সবুজ আছে। আর এই কালারটা না ভীষণ ভালো লাগছে। দেখেই মনে হচ্ছে এই কালারের যদি একটা শাড়ি নেওয়া হয় তাহলে হয়তো ভীষণ সুন্দর লাগবে। এরপর চলুন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। জিরে, ধনে, হলুদ, লঙ্কা সব ওই অল্প অল্প পরিমাণে দেব, খুব একটা বেশি দেব না। যেহেতু কম তেলে রান্না করি, তার জন্যে না মশলাটা ভাজতে অনেকক্ষণ টাইম লেগে যায়। অন্যদিন টমেটোটা কুচি করেই দিই, তবে আজকে যেহেতু এই মিক্সারটা ইউজ করলাম, ধুতেই হবে, তাই ভাবলাম টমেটোটাও এটার মধ্যে পেস্ট করেই দিয়ে দিই।
তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বলতে বলতে আমার কিন্তু মশলা ভাজা হয়ে গিয়েছে। এরপর 1 টেবিল স্পুন মতো আমি দই দেব। আপনাদের যেমন গ্রেভি লাগবে সেই অনুপাতে দিতে পারেন। আমার খুব একটা বেশি লাগবে না বলে আমি অল্পই দিলাম। দই দেওয়ার পরেও মশলাটা থেকে সুন্দর ভাজার গন্ধ আসছে। এরপর চলুন দিয়ে দিই এই পালং শাকটা। সব মিলিয়ে বেশ ভালোভাবে ফুটতে দেব। আর দেখবেন এই পালং শাকটার কালার চেঞ্জ হয়ে যাবে, আরও ডিপ হবে। তখন বুঝতে হবে যে আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখেছেন নিচে একটু পড়ে গেছে আর সাথে সাথে পরিষ্কার করার ধুম লেগেছে। এত গরম আছে, হাত দিতে গরমও লাগছে, কিন্তু ওই যে কী নেশা হয়েছে, পরিষ্কার না করে আর থাকতেও পারি না। এখানে তো হাজার রকমের অন্য অন্য জিনিসপত্র পাওয়া যায়, তার মধ্যে এই অলিভটা একটা। অলিভ খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। অলিভ মেডিটেরিয়ান ডায়েটের একটা উল্লেখযোগ্য পার্ট বলতে পারেন। আর এখন তো মেডিটেরিয়ান ডায়েট নাকি নাম্বার 1 ডায়েট, আর যেটা খেলে মানুষ সুস্থ থাকবে এরমই বলছেন। যাই হোক, এখান থেকে আমি তাই কয়েকটা অলিভ খাবো ভাবলাম। এখন অলিভগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চকলেট আর অলিভের মধ্যে আমি সব সময় অলিভ প্রেফার করব। কি সুন্দর একটা টক মিষ্টি লাগে খেতে, এত সুন্দর হয় আমার ভেবেও জিভে জল চলে আসছে। অ্যালবার্টাইনে এই অলিভের প্যাকেটগুলোর দাম নেয় 4 ইউরো করে, মানে ভারতীয় টাকায় 400 টাকার মতো। তবে অনেক সময় অফারে পাওয়া যায় যে 3টে প্যাকেটের দাম 6 ইউরো, মানে ভারতীয় টাকায় 600 টাকা। সেই সময় বেশ মনে আনন্দ হয়। দেখুন দেখতে দেখতে কিন্তু পালং শাকের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। ওইদিকে মশলা ভাজা হয়ে গেছে আর এইদিকে ডিম ভাজা হচ্ছে। 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি আর মাঝে কাটও দিয়ে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আর এইদিকে সুন্দর ফুটছে। এরপর ওই ভাজা হওয়া ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দেব। খেতে ভীষণ ভালো হয়েছিল। খাওয়ার সময় আর ভিডিও বানানো হয়নি। তাহলে চলুন আজকে এই রান্নার সাথে সাথে আমার ভিডিওটাও শেষ করছি। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্যে। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট পান।